অনলাইন বাংলা ক্লাসে সকলকে স্বাগতম। আজকের শিক্ষার্থীরা সবাই সুস্থ আছে। দেখ, আজকে তোমাদের গত ক্লাসে উপন্যাস নিয়ে আলোচনা শুরু করছিলাম। উপন্যাস ছিল লাল সালু। আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। প্রথম যে আমরা উপন্যাস কি, লাল সালু উপন্যাসে ঘটনার সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা হয়েছিল। আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। নম্বর প্রশ্ন হচ্ছে, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি আর ধর্মের আগাছা বেশি। এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? শস্য, টুপি ও আগাছা শব্দগুলো বিশেষ অর্থে ব্যবহার করে গ্রাম বাংলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে শস্য বলতে খাদ্যদ্রব্য আর টুপি বলতে ধর্মভীরু মুসলমান এবং আগাছা বলতে ধর্মীয় কুসংস্কারকে বোঝানো হয়েছে। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ব্যাপক খাদ্য ঘাটতি, লোকজনের কাজকর্ম নেই, এরা অত্যন্ত ধর্মভীরু। ধর্মের নামে নানা কুসংস্কার এরা লালন করে। তাই শস্যের চেয়ে টুপি বেশি আর ধর্মের আগাছা বেশি, এভাবে এখানে ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় প্রশ্ন, মাজারটি তার শক্তির মূল উৎস, উক্তিটির ব্যাখ্যা করুন। এটার উত্তর হচ্ছে, মজিদ ও খালেক ব্যাপারী দুজনে মিলে মোহাম্মদনগর গ্রামের নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু লোকজনের উপর প্রবল প্রভাব বিস্তার করে। যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত দেওয়া এবং তা কার্যকর করার ক্ষমতা রয়েছে তাদের। এর জন্য বৃদ্ধ দুদু মিয়া ও তার বয়স্ক ছেলের খতনা দেওয়া সম্ভব হয়েছে। এই ব্যাপারে মজিদ একেবারেই সব কিছু করেছে। খালেক ব্যাপারী নিজেই লজ্জিত। তাছাড়া মজিদ জানে যে খালেক ব্যাপারী গ্রামবাসীর উপর তেমন কিছু চাপিয়ে দিতে পারবে না তার পরামর্শ ছাড়া। লোকজন প্রতিবাদ করবে, কিন্তু মজিদের সে ভয় নেই, কারণ তার শক্তির মূল জুত জমি, অর্থবিত্তীয় বংশগৌরব নয়, তা হচ্ছে এই সালুতে ঢাকা মাজার। মদচ্ছের পীরের নির্বাচিত লোক মজিদ, কাজেই তার ভয় নেই। এখানে মাজার নামক বিষয়টি এখানে তার মূল শক্তির উৎস বলে বিবেচিত বা গ্রহণ করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, তোমার দাড়ি কই মিয়া, এটি কার উক্তি? এই কথা বলার কারণ কি? প্রশ্নটির উত্তর হচ্ছে যে তোমার দাড়ি কই, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মজিদের। মজিদ এ কথা বলেছে মোদাব্বির মিয়ার ছেলে আক্কাসকে উদ্দেশ্য করে। আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আধুনিক শিক্ষা গ্রামে চালু হলে মক্তবের লেখাপড়ায় পড়ুয়াদের আগ্রহ কমে যাবে। তখন মজিদের মতো ধর্ম ব্যবসায়ীদেরও অসুবিধা হবে। সেজন্য মজিদ গ্রামে
স্কুল হতে দিতে চায় না। মজিদের অসুবিধা হলো এই যে গ্রামের অজ্ঞ লোকেরা তাকে ভয় করে এবং তার কথায় উঠে বসে। কিন্তু আক্কাস সে তো সেই রকম ছেলে নয়। আক্কাসকে থামিয়ে দিতে মজিদ এই জন্য তৎপর হয়। মুসলমানদের ছেলে দাড়ি রাখে না, এই কথাটি বললে গ্রামের লোকেরা আক্কাসের বিরুদ্ধে যাবে। অর্থাৎ সুকৌশলে মজিদ আক্কাসকে থামানোর জন্যই এই উক্তিটি করে এবং তা ফলপ্রসূ হয়। মজিদ লোকদের সামনে এটি প্রমাণ করে যে আক্কাস ইসলাম ধর্মের রীতিনীতি মানে না। এখানে ধর্মের আড়ালে সমাজের বাস্তব অবস্থাটি ফুটিয়ে তোলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এরা তাই দেশ ত্যাগ করে। এরা কারা? এদের দেশ ত্যাগের কারণ কি? এখানে শস্যহীন অঞ্চলের অধিবাসীদের কথা বলা হয়েছে। শস্যহীন অঞ্চল বলতে লেখক নোয়াখালী অঞ্চলকে বুঝিয়েছেন। বৃহত্তর নোয়াখালী জেলার খরা ও বন্যা উভয়ের আধিপত্য থাকে। লোকের তুলনায় ভূমির পরিমাণ কম, তাতে শস্য কম এবং সেখানে শস্য আসলে নেই। বিরাট মাঠ সব ভাটা পড়ে পার আর বন্যা ভাসানো খেতে। নদীর গহ্বরেও জমি কম নেই। আর এই কারণেই নোয়াখালী অঞ্চলের মাছদেরকে উদ্দেশ্য করেই এখানে এই উক্তিটি করা হয়েছে। এবং এই বন্যা প্রাকৃতিক দুর্যোগে এবং শস্যের ঘাটতির জন্য এরা নিজের অঞ্চল ত্যাগ করে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেই কথাটি জানাতেই এখানে তাদেরই দেশ ত্যাগের কারণ হিসেবে গণ্য করা হয়। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। উক্তিটি কার এবং কি প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এটির উত্তর হচ্ছে, এই উক্তিটি করেছে মজিদের প্রথম স্ত্রী রহিমা। জমিলাকে একটি ভয়াবহ ঝড়ের রাতে মাজারে একলা আটকে রাখার কারণ জমিলার জীবদ্দশায় এ কথা বলা হয়েছে। আবার বলছি, এই উক্তিটি করছে রহিমা মজিদের প্রতি। আর প্রথম স্ত্রী ছিল জমিলা রহিমা। দ্বিতীয় স্ত্রী রহিমাকে একটি ভয়াবহ ঝড়ের রাতে মাজারে একলা আটকে রাখার কারণে জমিলার জীবনাশঙ্কার কথায় এ কথা উক্তি করা হয়েছে। এখানে মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। জীবন না থাকলে মানুষের কোনো অস্তিত্ব থাকে না। এই কথাটি সবার আগে বুঝতে হবে। মুখে থুতু নিক্ষেপ করেছে বলে অতিমাত্রায় ক্রুদ্ধ হয়ে মজিদ জমিলাকে রাতের বেলায় মাজার ঘরে দড়ি দিয়ে বেঁধে সম্পূর্ণ একাকী অবস্থায় রাখে। এমনিতে কবরে একাকী থাকা অতি ভয়ের। তদুপরি ওই রাতটি ছিল ঝড়, বিদ্যুৎ, শিলাবৃষ্টিতে অতিশয় ভয়ঙ্কর। শিলাবৃষ্টিতে ধান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এরকম শিলাবৃষ্টি হলে রহিমা বড় আফসোস করত। কিন্তু এবার রহিমের উদ্বেগ জমিলার জন্য। মজিদ যেভাবে জমিলাকে মাজারে খুঁটির সাথে বেঁধে রেখেছে তা অত্যন্ত অমানবিক। জমিলা মরেও যেতে পারে।
এই প্রথম রহিমা মজিদের অবাধ্য হয়। রহিমা মজিদকে বুঝিয়ে দেয় যে ধানের চেয়ে মানুষের জানের দাম অনেক অনেক বেশি। মানুষের জীবনে মূল্য বোঝাতেই রহিমার মাধ্যমে ধর্ম ব্যবসায়ী মজিদের প্রতি কটাক্ষ করে এ উক্তি করা হয়েছে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আরও কিছু আছে, আমরা মূল বই থেকে সেটি অনুধাবন করব। এবার আমি যাচ্ছি একটি বড় প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, লাল সালু উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র মজিদ আলোচনা করো। এটি আমি আলোচনা করছি। সৈয়দ ওয়ালিউল্লাহ যে একজন অসাধারণ কুশলী শিল্পী তা তার লাল সালু উপন্যাসের চরিত্রগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায়। লাল সালু উপন্যাসের শৈল্পিক সার্থকতার প্রশ্নে সুসংহত কাহিনী বিন্যাসের চাইতে এর চরিত্র নির্মাণের কুশলতার দিকটি ভূমিকা রেখেছে অনেক বেশি। লাল সালু এক দিক দিয়ে চরিত্র নির্ভর উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। শীর্ণ দেহের এই মানুষটির মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। আর সমগ্র উপন্যাস জুড়ে এই চরিত্রকে লেখক প্রাধান্য দিয়েছেন, বারবার অনুসরণ করেছেন এবং তার উপরই আলো ফেলে পাঠকের মনোযোগ নিবদ্ধ রেখেছেন। উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক মজিদ। তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া। আর তাই মজিদের প্রবল উপস্থিতি অনিবার্য হয়ে পড়ে মোহাম্মদনগর গ্রামের সামাজিক পারিবারিক সকল কর্মকাণ্ডে। এই উপন্যাসে মজিদ একটি প্রতীকী চরিত্র, যার কুসংস্কার, সততা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়। ওই জীবনধারার সে প্রভু হতে চায়, চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে। এই জন্য সে যে কোনো কাজ করতেই প্রস্তুত, তা যতই নীতিহীন বা অমানবিক হোক না কেন। একান্ত পারিবারিক ঘটনার ধরে সে প্রথমেই বৃদ্ধ তাহেরের বাবাকে এমন এক বিপাকে ফেলে যে সে নিরুদ্দেশ হতে বাধ্য হয়। নিজের মাজার কেন্দ্রিক শক্তির প্রতি চ্যালেঞ্জ অনুভব করে সে আওয়ালপুরের পীর সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে। ব্যাপারটি রক্তপাত পর্যন্ত গড়ায় এবং নাস্তানাবুদ পীর সাহেবকে শেষ পর্যন্ত পশ্চাদপসরণ করতে সে বাধ্য করে। সে খালেক ব্যাপারীকে বাধ্য করে তার সন্তান আকাঙ্ক্ষী প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে। আর আক্কাস নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। এভাবে মজিদ তার প্রভাব ও প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলে। এর উপর যে আঘাত আসতে পারে সেই বিষয়ে মজিদ অত্যন্ত সজাগ। ক্লাসে আছি, অনলাইন ক্লাসে, পরে কথা বলবো। মোহাম্মদনগরে মজিদের এই প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও
এর উপর সে আঘাত করতে পারে সেই বিষয়ে মজিদ অত্যন্ত সচেতন। সে জানে স্বাভাবিক প্রাণ ধর্মই তার ধর্মীয় অনুশাসন ও শোষণের অদৃশ্য বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ফলে ফসল ওঠার সময় যখন গ্রামবাসীরা আনন্দে গান গেয়ে ওঠে তখন সে গান রহিমার হ্যালো, আমি অনলাইন ক্লাসে আছি, বলছি বারবার যে পরে কথা বলি। সে ঈশ্বরে বিশ্বাসী, তার বিশ্বাস সুদৃঢ়, কিন্তু প্রতারণা বা ভণ্ডামির মাধ্যমে যেভাবেই হোক না সে তার মাজারকে টিকিয়ে রাখতে চায়। এরপরও মাঝে মাঝে তার মধ্যে হতাশা ভর করে। মজিদ কখনো কখনো তার প্রতি মানুষের অনাস্থা অবলোকন করে নিজের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এক একবার আত্মঘাতী হওয়ার কথা ভাবে। মাজার প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে সে কূটকৌশল অবলম্বন করে তার সব কিছু ফাঁস করে দিয়ে সে গ্রাম থেকে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবে। প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ। অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের পর নিঃসন্তান জীবনে সে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার শূন্যতা উপলব্ধি করে। এই শূন্যতা পূরণের অভিপ্রায়ে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করে সে। প্রথম স্ত্রী রহিমার মতো দ্বিতীয় স্ত্রী জমিলা ধর্মের ভয়ে ভীত নয়। এমনকি মাজার ভীতি কিংবা মাজারের অধিকতা মসজিদ সম্পর্কেও সে কোনো ভীতিবোধ করে না। তারণ্যের স্বভাব ধর্ম অনুযায়ী তার মধ্যে জীবনের চঞ্চলতা ও উশৃঙ্খলতা অব্যাহত থাকে। মজিদ তাকে ধর্মভীতি দিয়ে আয়ত্ত করতে ব্যর্থ হয়। জমিলা তার মুখে থুতু দিলে ভয়ানক ক্রুদ্ধ মজিদ তাকে কঠিন শাস্তি দেয়। তার মানবিক অন্তর্দ্বন্দ্ব তীব্র না হয়ে তার ক্ষমতাবান সত্তাটি নিষ্ঠুর শাসনের মধ্যেই পরিতৃপ্তি খুঁজে। রহিমা যখন পরম মমতায় মাজার ঘর থেকে জমিলাকে এনে শুশ্রূষা আরম্ভ করে তখন মজিদের হৃদয়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। মজিদের মনে হয় মুহূর্তের মধ্যে কিয়ামত হবে। মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন উলটপালট হয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু সে নিজেকে সামলে নিতে সক্ষম হয়। নবজন্ম হয় না তার। মজিদ শেষ পর্যন্ত থেকে যায় জীবন বিরোধী শোষক ও প্রতারকের ভূমিকায়। মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসে সে একাধিকবার তার ভয়ানক নৈসঙ্গবোধের কথা বলা হয়েছে। তার কোনো আপনজন নেই যার সঙ্গে সে তার মনের একান্ত ভাব বিনিময় করতে পারে, কারণ তার সঙ্গে অন্যদের সম্পর্ক কেবলই বাইরের, কখনো প্রভাব বিস্তারের বা নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপের, কখনোই অন্তরের বা আবেগের নয়। সে কখনোই আবেগী হতে পারে না, কারণ তার জানা আছে আন্তরিকতা ও আবেগময়তা তার পতনের সূচনা করবে, আর তাতেই ধসে পড়তে পারে তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যার সাম্রাজ্য। এসব সত্ত্বেও মজিদ যে আসলে দুর্বল ও নিঃসঙ্গ এই সত্য ধরা পড়ে রহিমার কাছে। ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হয়ে মজিদ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। কীভাবে তরুণী বধূ জমিলাকে সে নিয়ন্ত্রণ রাখবে সে চিন্তায় একেবারে দিশেহারা বোধ করে। এরূপ
অনিশ্চয়তার মধ্যেই জীবনের প্রথম হয়তো তার মধ্যে আত্মপরাভবের সৃষ্টি হয়। নিজের শাসক সত্তা কথা ভুলে গিয়ে রহিমার সামনে মেলে ধরে ব্যর্থতা আত্মবিশ্লেষণমূলক স্বরূপ। কও বিবি কি করলাম, আমার বুদ্ধিতে জানি কুলায় না, আমারে জিগাই তুমি কও। ওই ঘটনাতেই রহিমা বুঝতে পারে তার স্বামীর দুর্বলতা কোথায়, এবং তখন ভয়, শ্রদ্ধা ও ভক্তির মানুষটি তার কাছে পরিণত হয় করুণার পাত্রে। এরকম মজিদ চরিত্রের এই পারস্পরিক দিকগুলো থেকে আমরা এখানে মজিদের সেই তৎকালীন ধর্মভীরু সমাজের সহজ সরল মানুষের ধর্মভীরুকে কাজে লাগিয়ে যে মানুষকে ধোঁকা দিয়ে একটা অসামান্য চরিত্র হিসেবে মজিদ এখানে ফুটে উঠেছে। বুদ্ধি বলেই সে বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে পেরেছে। একটা মিথ্যের উপর ভিত্তি করে মহব্বতনগামী সে যেসব কার্যকলাপ করেছে, এতে তার সীমাহীন বুদ্ধিমত্তা এবং সততার পরিচয় পাওয়া যায়। এভাবে আমরা যদি দেখি যে মজিদ চরিত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা বলবো যে মজিদ লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সে মিথ্যার আশ্রয় নিয়েছে। ধূর্ততা, অসততা, প্রবঞ্চনা ইত্যাদির মাধ্যমে মজিদ নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার শেষ রক্ষা হয়নি। সে যতই সরলতত্ত্বে আশ্রয় নিক না কেন, মিথ্যার উপর তার ভিত্তি, কাজেই এটা নরবরে। তাই প্রতিষ্ঠা পেলেও সুখ সে পায়নি, প্রশান্তি সে পায়নি। এবং এইসব বিষ আলোচনা করে লাল সালুর একটি কেন্দ্রীয় চরিত্র হিসেবে মজিদ একটি যথার্থ চরিত্র হিসেবে পরিগণিত হয়েছে, এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই ছিল আজকের বড় প্রশ্ন। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, অর্থাৎ অ্যাসাইনমেন্ট। বিষয়টা হচ্ছে লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা নিজের ভাষায় লিখো। লালকালীন সমাজে তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্র নিজের ভাষায় লিখো। এটি তোমাদের বাংলা ব্যবহারিক খাতায় অ্যাসাইনমেন্টে তুলে রাখবে লিখে। আজ এ পর্যন্তই। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে তোমাদের মিড টার্ম পরীক্ষার মধ্য পরীক্ষার কোন কোন বিষয় থেকে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে বা থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমার আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে, এই আশা ব্যক্ত করে এইটি টানছি। আল্লাহ হাফেজ।